উজ্জ্বল দাসের লেখা গল্প আলোয় ফেরা। স্লেটটা মা সজোরে আছড়ে ফেলে দিল মাটিতে। টুকরো টুকরো হয়ে ছড়িয়ে গেল গোটা মেঝেতে। সারা ঘরময় যেন একটা অ্যাটম বোম ফেলা হয়েছে। সদ্য মাটির মেঝেটা নিকিয়ে নিয়ে গেছে বাসন্তী পিসি। পেন্সিল দিয়ে লিখতে লিখতেই 4.5 বছরের মেয়েটা মায়ের কাছে খাবার বায়না করেছিল মাত্র। মায়ের এরকম রাগ একরত্তিটা আগে কখনো দেখেনি। একটু হতভম্ব হয়েই মিনিট কয়েক চুপ থাকার পর ভ্যাঁ ভ্যাঁ করে কান্না জুড়ে দিল। একটা 4.5 বছরের শিশুর বোঝা সম্ভব হয়নি যে বাড়িতে 3-4 দিন উনুন জ্বলেনি। এই অবস্থায় মাই বা কী করবে? দৈনন্দিন অভাব, নুন আনতে পান্তা ফুরোনোর সংসার। বাপটা কখনো কখনো বাড়ি আসে নেশাগ্রস্ত অবস্থায়। মাকে 2-1টা চত্থাপ্পড় মারা এ বাড়ির নতুন কিছু নয়। উল্টে মায়ের থেকে টাকা কড়ি অল্প বিস্তর যা পায় জোর করে ছিনিয়ে নিয়ে চলে যায়। ব্যাস, তারপর আবার কদিন কোনো পাত্তা নেই। 4 বাড়ি কাজ করে যেটুকু যা হয় তাই দিয়ে মা মেয়ের অভাবের সংসারে কেউ এলে 1 কাপ চা দেবারও ক্ষমতা হয় না কখনো কখনো। গতকাল ভোর রাতে হঠাৎ বরটাকে পুলিশে তুলে নিয়ে গেছে বাড়ি থেকে। তারপর হাজার হোক, স্বামী বলে কথা, সেই যে শরীর খারাপ শুরু হয়েছে আর মাথা তুলে দুদণ্ড বসতে পারেনি কাজুরি। অন্যের বাড়ি বাড়ি কাজ করা তো দূরের কথা, তাই পাশের ঘরের পিসি সকালবেলা ঘরটা মুছে দিয়ে গেল। আর একটু পান্তা ভাত খাবে কি না কাজুরিকে জিজ্ঞেস করে চলে গেছে। শুরুটা বেশ ভালোই ছিল। সংসারে অশান্তি বড় একটা ছিল না। প্রেম করেই বিয়ে বছর 6 আগে। একটা সাইকেল গ্যারেজে কাজ করত কাজুরির বর চন্দন খামরুই। সারাদিন সাইকেল জমা নেওয়া দেওয়া ছাড়া কোনো কাজ নেই। তাতেও যা মাইনে পেত দিব্যি চলে যেত ছোট সংসারটা। ভোর 5টা থেকে রাত 11:30 অবধি ডিউটি ছিল চন্দনের। বেশ চলছিল। বাড়ির কাছেই কর্মস্থল। দুপুরবেলা বাড়িতেই দুগাল খেয়েও যেতে পারত। হঠাৎই একদিন কানাঘুষো শোনা যেতে লাগলো জুট মিলটা নাকি বন্ধ হয়ে যাবার নোটিশ টানিয়েছে। এই জুট মিলের প্রায় 1100 শ্রমিক। তাদের মধ্যে অন্তত 500-600 শ্রমিক প্রত্যেক দিন চন্দনদের গ্যারেজে সাইকেল রাখে। গ্যারেজের আয়টা নেহাতেই কম নয়। সারা মাস কাজ করার পর মাস মাইনে ছাড়াও মিলের কর্মচারীরা খুশি হয়ে ফ্যাক্টরির পেডেতে 2-4 টাকা বকশিস গ্যারেজের ছেলেদের দেয়। আর সাধারণ সাইকেল রাখার কাস্টমার হাতে গোনা মাত্র। বেশ ভালোই চলছিল জীবনটা। কাজুরিরও মেয়েকে নিয়ে কেটে যেত সারাদিন। সঙ্গে ঘরকন্যার কাজ আর শখে কিছু হাতের কাজ। মিল বন্ধ হয়ে যাওয়ার নোটিশে যেন মাথায় বাজ পড়েছিল গ্যারেজের সবার। চারদিকে যেন একটা গেল গেল রব। প্রথমটায় বিশ্বাস হয়নি। ভেবেছিল ওসব ঠিক হয়ে যাবে। আসলে এই জুট মিলটাই তো সোনার ডিম পাড়া হাঁস। কাছাকাছি বাজার, দোকান, গ্যারেজ, চায়ের দোকান, সবজি বাজার, কাপড়ের দোকান, গিফটের দোকান, গোটা মার্কেটটাই বেঁচে আছে। এহেন অবস্থায় মিলটাও বন্ধ হয়ে গেল সত্যি সত্যি। আস্তে আস্তে চারদিকে জাঁকজমক সব শুকুতে শুরু করলো। বলাই বাহুল্য, চন্দন খামরুইয়ের চাকরিটাও আর রইল না। গোটা সংসারে অন্ধকার নেমে এলো। সারাদিন কাজের জন্য এদিক ওদিক ঘুরেও কিছু মিলল না। যাদের কাছেই কাজের সন্ধানে যায় তাদের নিজেদের অবস্থাও সঙ্গীন। ভাবল দিনমজুর বা বাড়ি বাড়ি রং করার কাজ করবে, তাও জুটল না। আসলে সমস্তটাই মিলের বন্ধ হয়ে যাওয়ার ফল। এই অবস্থায় কিছু সঙ্গীও জুটে গেল যারা সারাদিন নেশা করে, এরও তার পকেট কেটে বেড়ায়। প্রথমটা বিবেকের দংশনে কিন্তু কিন্তু করলেও পরের দিকে চন্দনও ওদের তালে তাল মেলাতে শুরু করলো। একটা দামড়া রোজগেরে পুরুষ মানুষ হঠাৎ বেরোজগেরে হয়ে গেলে যে কী জ্বালা, সে একমাত্র যে বিপদে পড়ে সেই বোঝে। স্বয়ং সর্বশক্তিমানও সেই জ্বালা বোঝেন না হয়তো। শুরু হলো চন্দনের নতুন জীবন, কাজুরির অস্তিত্বের লড়াই। রোজ সকালে বর বেরিয়ে যাওয়ার পর সারাদিন কোনো রকমে খুদকুঁড়ো দুটো রান্না করতে শুরু করে কাজুরি। চাল কেনার পয়সা নেই, তাই সস্তার খুদ জোগাড় করে আনতো কখনো, বা এরোর বাড়ি থেকে 2 পলা তেল চেয়ে আনা। কিন্তু এভাবে কদিনই বা চালাবে সে? এভাবেও ভাবতে ভাবতে বরের জেলে যাওয়া, 2-4 বাড়ি কাজ করা,
দুপুরবেলা ব্লাউজের হাতা সেলাই করা। না, এবার সত্যি সত্যি হেরে যাচ্ছে কাজরি। ঘুরে দাঁড়ানোর উপায়ই বাকি। আজ দুদিন পর শরীরটা একটু ঠিক হতে কাজে বেরিয়েছে কাজরি। বাসন মাজতে ঢুকে হঠাৎ মাথাটা যেন একটু দুলে উঠল। কিন্তু না, শরীর যতই খারাপ হোক, খেটে যে খেতেই হবে। বাড়ি ফিরলেই তো মেয়ের করুণ মুখটা দেখতে হবে না হলে। কাজের বাড়ি থেকে রাতের বেঁচে যাওয়ার দুটো রুটি চরম তৃপ্তি ভরে একটু ঝোলা গুড় দিয়ে খায় মেয়েটা। ওখান থেকেই একটু আধটু নিজের পেটটাও চলে। নেশারু বরটা যে লকআপে কী করছে কে জানে। বাবুর বাড়িতে কাজ করতে এসে অনেকবার বাবুকে বরের একটা কাজ জুটিয়ে দেওয়ার জন্য বলেছে সে। যদি কলকাতায় একটা ব্যবস্থা করে দিতে পারেন তিনি। তেমন একটা পাত্তা পায়নি। কিন্তু আজ হঠাৎই মনে হচ্ছে বিপুলবাবুর অনেক দয়া হলো। তিনি নিজেই কথা বললেন। হ্যাঁ রে কাজরি, তোর বরটাকে শুনলাম তুইলে নিয়ে গেছে পুলিশে। তা একবার খবর টপর কিছু লইলি? না দা বাবু, সাহস কই। আমাদের মতো মানুষের সেখানে যাওয়ার জো আসে নাকি? কেন এত ভয় পাস কেন? যদি আমারেও ঢুকাইয়া দেয় তখন কি হইব? মেয়েটার কি হইব? আরে পাগলি, এক কাজ কর, কাল আমার ছুটি আছে। চল তোরে লইয়া একবার নিয়ামতপুর থানায় ঘুইরে আসি। যাইবি তো বল, আর না হইলে আমার আর কিচ্ছুটি কইবি না যেন। দা বাবু, আপনি আমায় নিয়ে যাবেন? সত্যি বুঝি? তাইলে না যাই কেনে? কি করতে হবে আমায় কইয়া দেন। তুই এক কাজ কর, কাল তোর মেয়েটারে পাশের ঘরে থুয়ে দিস। কখন ফিরুম কোনো ঠিক লাই রে, অনেক দূর তো। কখন বাইর হইব বইলা দেন? কতক্ষণ লাগুম ফিরাইতে? তা 40 কিলোমিটার রাস্তা যাইতে আইতে সময় তো লাগবই। এই ধর সারাদিন, সন্ধ্যার আইগা আইগা ফিরা পড়ুম। ভোর ভোর মানে এই ধর 6টা নাগাদ স্টেশনে খাঁড়াইয়া যাবি গা। বলে বিপুলবাবু পকেট থেকে 200টা টাকা বের করে কাজডির হাতে গুঁজে দিয়ে বলল, মেয়ের জন্য কিছু খাবার কিনে নিয়ে যেতে, আর একটা 50 টাকা দামের ভালো শাড়ি, একটা ব্লাউজ আর একটা গোলাপি লিপস্টিক কিনে নিয়ে বাড়ি ঢুকতে, যাতে একটু ভালো পোশাকে কাল লকআপে যেতে পারে। একেবারে ছেঁড়া খোঁড়া পড়ে গেলে নাকি কেউ পাত্তা দেবে না। আর 100টা টাকা পাশের ঘরে বাসন্তীর হাতে দিয়ে যেতে, যাতে মেয়েটাকে একটু যত্নে রাখে সারাদিন। যদি ফিরতে নাও পারে, যেন ওরা 2-1টা দিন মেয়েটার যত্ন নেয়। আর পয়সার কথা কেউ জানতে চাইলে যেন ঘূর্ণাক্ষরেও তার কথা না বলে। উপকার করলে ঢাক পেটাতে নেই, কিছু একটা বানিয়ে বলে দিলেই হবে। সহজ গ্রামের মেয়ে কাজরি, যা সারা মাস দুবারই বাসন মেজে সাকুল্যে 300 টাকা রোজগার, তার কাছে কিলোমিটার সেন্টিমিটার সব সমান। না বোঝে লিপস্টিকের রং। তাও ফেরার সময় চাঁদু কাকার দোকানে দাঁড়িয়ে একটা লিস্তিক লিস্তিক করে চিৎকার করতে চাঁদু কাকা একগাল হেসে জানতে চাইল, তুই পয়সা কোথায় পেলি রে কাজরি, যে লিপস্টিক কিনবি? লজ্জায় পড়ে গেল কাজরি ভুল উচ্চারণ করার জন্য। তাই একটু শুধরে নিয়ে বলল, ওই লকআপে যাইমু কাকা কাল, একটু সেজে গুজে যাইমু কি না, তা একটু কাজের বাড়ি থেকে আগাম লিয়ে আইলাম। একটা লিপস্টিক দেন না কাকা। চাঁদু কাকা 6.5 টাকার বিনিময়ে ভালোবেসে একটা লাল রঙের লিপস্টিক বের করে হাতে দিল। মনে মনে ভাবে, আহা, এই মেয়েটা কত ছোটটি ছিল, কত গুড় কাঠের বায়না করতো একদিন। আজ তারই একটা একরত্তি মেয়ে, দুবেলা খাওয়াতেও পারে না ভালো করে। হায় রে কপাল। পরের দিন ভোর ভোর রেল স্টেশনে মাথায় জবজব করে তেল মেখে এক মুখ লাল রঙের লিপস্টিক লাগিয়ে নতুন একটা ছাপা শাড়ি আর লালচে মেরুন একটা ব্লাউজ পরে দাঁড়িয়ে কাজরি। সঙ্গে কাঁধে একটা চেন কাটা ব্যাগ। মানসিকভাবে ভেঙে পড়া একটা কম বয়সী গ্রাম্য বধূর পক্ষে যা একেবারেই বেমানান। চারদিকে রাস্তাঘাট প্রায় জনমানবহীন। কিছু সবজি বিক্রেতা ট্রেনের অপেক্ষায় বাজারের বাজরার উপর আরাম করে বসে বিড়িতে সুখ টান দিচ্ছে। আর আশপাশের কিছু চায়ের দোকানে গুটি কতক মানুষের গুলতানি। খবরের কাগজওয়ালারা আগের ট্রেনে দিয়ে যাওয়া কাগজ গোছাতে ব্যস্ত। কাজরি দাঁড়িয়ে দাঁড়িয়ে বিপুলবাবুর দেখা পেল না। কি করবে বুঝতে পারছে না।
প্ল্যাটফর্মে গিয়ে একটু অপেক্ষা করবে ভেবে গিয়ে বসলো একটা মরচে পড়া লোহার বেঞ্চে। বেশ কিছুক্ষণ বসার পর ট্রেন আসারও ঘোষণা হয়ে গেল। এখনও দাবাবু এলো না ভেবে একটু ঘাবড়ে গেল। একা একা কখনো ট্রেন তো দূর, নৌকাতেও এপার ওপারও করেনি, অথচ এই দুর্দিনেও বেশ পরিপাটি করে সেজেগুজে বেরিয়েছে সে, শুধু একটু স্বামীর মুখটা দেখার আশায়। এত সব ভাবতে ভাবতে দূর থেকে হঠাৎই বিপুলবাবুকে দেখতে পেয়ে যেন দেহে প্রাণ এলো। সঙ্গে আরও একজন ভদ্রলোককে যেন আসছে। পরনে কালো জিন্স, গায়ে সাদা টি শার্ট, মাথায় সাদা টুপি, বেশ হোমড়া চোমড়া চেহারা। ভাবতে ভাবতেই বিপুলবাবু সামনে এসে একমুখ হেসে বললেন, কী রে কাজরি, কতক্ষণ এসেছিস? তা দা বাবু, অনেকক্ষণ। আপনি আসতেছেন না দেখা খুব আউট হচ্ছিল। মানে? আচ্ছা আচ্ছা, ডাউট। বাহ বাহ, চলবে হে চলবে। আহা, দূরে কেন? আইসো আইসো ভায়া, আলাপ কইরা দি। এ হলো গিয়া কাজরি, আজ আমাদের লগ্গে নিয়ামতপুর যাবে গিয়া। ইয়ার জন্যই তোমার কাল কইছিলুম বটে। অমলেশ এগিয়ে এসে ভালো করে কাজরিকে দেখে আলাপ করার ভঙ্গিমায় হ্যান্ডশেক করার জন্য হাতটা বাড়িয়ে দিল। কাজরিও কাঁপা কাঁপা হাতে সলজ্জ ভঙ্গিমায় হাতটা বাড়িয়ে জীবনে প্রথমবার কোনো পুরুষের সঙ্গে করমর্দন করল। বিপুলবাবু বলে চললেন, তোমার তো অনেক জানাশোনা আছে হে ভায়া, তা আইজ একটু চলো, আমাদের এই মেইয়াটার জন্য কিছু না হয় কইরা দি। চলুন বিপুলদা, আমি যখন আছি তখন এত ভাববার কিছুই নেই। দরকার হলে কলকাতায় যাব, বড় বড় অফিসারদের সঙ্গে কথা বলবো। ছাড়বে না মানে? পুলিশের বাপ ছাড়বে। এই সমস্ত কথাবার্তা শুনে কাজরির স্বস্তি ক্রমশ বাড়ছে। আর ওদিকে হুইসেল মারতে মারতে ট্রেনটাও ঢুকে পড়ল। একে একে উঠে সবাই ফাঁকা সিট পেয়ে বসে পড়ল পাশে পাশে। ধীরে ধীরে ট্রেন চলতে শুরু করে দিল। চা, খবরের কাগজ আর কিছু খাবারওয়ালাদের বারবার হাঁকডাক যেন সকালে ট্রেন যাত্রায় ভারাক্রান্ত মনটাকে অনেক হালকা করে দিল। 7-5 ভাবতে ভাবতে ওরা টুকটাক কথা বলতে বলতে কখন যেন সবাই আবছা ঘুমে ঘাড় এলিয়ে দিল। তারপর কখন যে অনেকটা পথ চলে এসেছে রাস্তা নাচে না কাজরির বোধগম্য হয়নি। যখন ঘুম ভাঙল, বিপুলবাবু নেই সিটে। তাকিয়ে দেখল অমলেশ নাক ডেকে চলেছে পাশের জানালার ধারে ছিটটায় বসে। নিজের অজান্তেই একটু যেন ভয় ভয় পেল কাজরি। অমলেশকে ঘুম ভাঙিয়ে জিজ্ঞাসা করায় কেমন যেন একটা নির্লিপ্ত জবাব পেল, যেন সে জানেই না বিপুলবাবুর কথা, অথচ হদিশ করারও কোনো সদিচ্ছা দেখালো না। কোনো একটা প্ল্যাটফর্মে ট্রেনটা তখন দাঁড়িয়েছিল, আস্তে আস্তে চলতে শুরু করলো। হঠাৎ কাজরির ভয়টা ক্রমশ গাঢ় হয়ে উঠতে লাগলো। ঠান্ডা হয়ে গেল সারা শরীর। দৌড়ে নামতে চেষ্টা করলো ট্রেন থেকে। সদ্য গতি নেওয়া ট্রেন থেকে অনভিজ্ঞ কাজরি উল্টো দিকে মুখ করে নামতে গিয়ে সজোরে আছড়ে মাটিতে হুমড়ি খেয়ে পড়ে গেল। ট্রেনও ধীরে ধীরে প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যেতে লাগলো। গেটের ধারে দৌড়ে উঠে আসা অমলেশ তখনও উঁকি মেরে নাবার চেষ্টা করছে, কিন্তু গতি বেশি হয়ে যাওয়াতে সে আর সেই সুযোগ পেল না। এদিকে প্রায় ফাঁকা প্ল্যাটফর্মে ঘুমন্ত ক্লান্ত চোখে পড়ে যাওয়া কাজরির দিকে গুটি কয়েক অনুসন্ধিৎস দৃষ্টি ঝুঁকে পড়ে দেখছে। কোথায় থাকা হয়, কোথায় যাওয়া হচ্ছিল? তা মরতেই বা যাচ্ছিলে কেন শুনি? আজ্ঞে, মানে আমি? আচ্ছা আচ্ছা, থাক, বুঝেছি। জুলজুল করে তাকিয়ে কাজরি। ততক্ষণে খবর চাউর হয়ে গেছে গোটা স্টেশনে। স্টেশন মাস্টার আর একজন আরপিএফকে নিয়ে এদিকেই আসছেন। লোকজন ধরাধরি করে একটা বেঞ্চে বসালো। একটু জল নিয়ে এসে দেওয়া হলো কাজরির পায়ে। হাঁটুতে খুব যন্ত্রণা করছে, বুঝতেই পারছে। হেঁটে যাওয়ার ক্ষমতা নেই, যেন ক্রমশ বাড়ছে যন্ত্রণাটা। এদিকে কাজরির মন পড়ে রয়েছে নিয়ামতপুরের পুলিশ চৌকিতে। যাও বা একটু কাছের মানুষটাকে দেখার একটা সুযোগ এলো, সেটাও চলে গেল। আর রাস্তাঘাটে না বেরোনো কাজরির পক্ষে এখন সমস্ত ব্যাপারটা বুঝিয়ে বলাও খুব কঠিন। শুধু নিজের গ্রামের নামটা ছাড়া আর কিছুই জানে না সে। পাড়া গ্রামে অবশ্য সেটাও অনেক। সবাই মিলে ধরাধরি করে স্টেশন মাস্টারের ঘরে এনে শুইয়ে দিল কাজরিকে।
গ্রাম্য স্টেশনের মাস্টারমশাই পরম স্নেহে নিজের মেয়ের মতো করে তার ব্যবস্থা করা শুরু করলেন। অবশেষে কাজুরিকে পাঠানো হলো এক গ্রামীণ হাসপাতালে। বহু ব্যবস্থার পর সেখানে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল। পরের দিন সকালে ডাক্তারবাবু এসে সমস্তটা দেখে শুনে এক্স-রে করার ফরমান করলেন। আর তেমন কিছু হলে বিকেলের মধ্যে প্লাস্টার করে একদম বেড রেস্ট লিখে দিয়ে হাসপাতালে দিদিকে সব বুঝিয়ে দিয়ে গেলেন। করতেই হলো প্লাস্টার। চির খেয়েছে হাড়ে। রাতের অন্ধকারে প্লাস্টার করা ভাঙা পা নিয়ে অসহায় কাজুরি মিল বন্ধ হওয়া থেকে গোটা ঘটনাটা ভাবতে থাকে বিপুলবাবুর কথা, অমলেশের কথা, আর তাদের খপ্পর থেকে অজান্তে বেরিয়ে আসা আর এই রাতটার কথা। প্রিয়জনের সঙ্গে দীর্ঘদিন বিচ্ছেদের পর ছোট্ট মেয়েটাই বা এখন কী অবস্থায় আছে, কখন যেন ঘুমিয়ে পড়ে সে। আজ 11 দিন হয়ে গেল টানা বিছানায়। মাঝে মাঝে স্টেশন মাস্টার এসে দেখে যাচ্ছেন আর কথা দিয়েছেন কাজুরিকে তার বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবেন, আর নিয়ামতপুরের পুলিশ চৌকিতেও খবর নেবেন। আরও বেশ কিছুদিন বিছানায় থাকতে হবে। মানুষটা কি করছে, কেমন আছে, হাজার বদঅভ্যাস থাকলেও সে তো আপনারই জন। মেয়েটার কথা ভাবে কাজুরি। একটা শিশুকে দিনের পর দিন মায়ের থেকে আলাদা রাখা, এও যেন স্বয়ং শত্রুর জীবনেও কখনো না হয়। প্রায় 25 দিন হলো হাসপাতালে। সকাল সকাল স্টেশন মাস্টার কাকু এলেন দেখা করতে। হ্যাঁ রে মা, কেমন আছিস আজ? এই তো কাকু, শুয়ে শুয়ে যেমন থাকুন যায়। আমার মেয়েটার কি হইব কাকাবাবু? শোন, কাল অফিস ছুটির পর আমি নিয়ামতপুর ওসির সঙ্গে দেখা করে এলাম। ওখানে গিয়ে জানলাম তুলে আনার কদিন পরেই তোর বরকে ছেড়ে দিয়েছে। 2-4 ঘা দিয়েছে এই যা। সে কি? তাইলে মানুষটা এখন কোনখানে? কি খায়? কোথায় থাকে? বাড়ি গেছে নাকি কে জানে। আমি ঠিক করেছি কাল তোকে নিয়ে তোর বাড়ি খুঁজতে যাব। যাবি নাকি? কথাটা শুনে ঝরঝর করে কেঁদে ফেলল কাজুরি। মনে পড়ে গেল মেয়েটার কথা। পাশের ঘরে বাসন্তী পিসির কাছে মেয়েটাকে এক প্রকার গচ্ছিত রেখেই এসেছে সে। আরে কাঁদিস না মা, সব খুঁজে দেব তোকে আমি। তুই চল আমার সাথে। এখন তো একটু হাঁটতে পারছিস। কাল তৈরি হয়ে থাকিস, আমি গাড়িতে করে নিয়ে যাব তোকে। আচ্ছা। এই বলে বেরিয়ে গেলেন কাকাবাবু। কি আছে কপালে জানে না কাজুরি। তবে দাঁতে দাঁত চেপে এখনকার লড়াইটা চোয়ালটা অনেক শক্ত করে দিচ্ছে আস্তে আস্তে। পরের দিন সকালে কাজুরি তৈরি হয়ে বসে আছে কাকাবাবু আসার অপেক্ষায়। গুছিয়ে নেওয়া বলতে সরকারি হাসপাতাল থেকে পাওয়া 8 পৌরে একটা শাড়ি আর কাকাবাবুর এনে দেওয়া 2টো জামা। একটা থলেতে ভরে সঙ্গে আনা চেন কাটা ব্যাগটা কাঁধে ঝুলিয়ে নিল। ইতিমধ্যে সবাইকে বিদায়ী বার্তা জানিয়েও দিয়েছে সে। নিস্তব্ধ গাছপালায় ঘেরা হাসপাতালের মায়া কাটিয়ে নিজের মেয়ের কাছে ফেরার পালা। বাড়ি পৌঁছলেও তাদের কারোর সঙ্গে দেখা হবে কিনা জানা নেই। বাইরে হঠাৎ হর্নের শব্দে সম্বিত ফিরল কাজুরির। এই বুঝি কাকাবাবু এলেন। ধীরে ধীরে পা বাড়িয়ে হাঁটা শুরু করলো। গিয়ে বসলো গাড়িতে। গ্রামের মেঠো রাস্তা ধরে এগিয়ে চলল সাদা অ্যাম্বাসাডার। মাঝে মাঝে ছোট ছোট ছাগলের দল রাস্তা কেটে দিতে লাগলো। কাকাবাবুও চালককে দিক নির্দেশ করে দিতে লাগলেন। এগিয়ে চলল গাড়ি। হ্যাঁ রে কাজুরি, তোর গ্রামের নামটা যেন কি বলেছিলি? নিত্যানন্দপুর, তাই না? আজ্ঞে কাকাবাবু, ওই সমীবাবুদের পাশের বাড়ি বটে। মাটির একচালা ঘর, মাটির দালান আছে হন একখান। আচ্ছা আচ্ছা, আগে গ্রামে যাই, তারপর সব বের করে নেবক্ষণ। বেশ খানিকক্ষণ গাড়ি চলার পর রাস্তায় অল্প কিছু খেয়ে নিল ওরা। এগিয়ে চলল গাড়ি। প্রায় 3:30 বাজে। এত খারাপ রাস্তা, মেঠো পথে বারবার সরু জায়গায় আটকে পড়ছে গাড়ি। একে ওকে পাশ কাটিয়ে আবার দুলকি চালে কথা বলতে বলতে এগিয়ে চলেছে ওরা। স্টেশন মাস্টার কাকাবাবু ঠিক পথ চিনিয়ে একে ওকে জিজ্ঞাসা করে ঢুকে পড়লেন নিত্যানন্দপুর গ্রামে। এবার কাজুরির চেনা চেনা লাগছে জায়গাটা। হঠাৎই বেশ জোরে চিৎকার করে বলে উঠল, কাকাবাবু, আপনারে কয়েছিলুম না মিলটা বন্ধ হইয়া গেছে?
ওই ওই দেখুন, ভোঁ পড়তেছে। মানে? মানে আবার মিল খুলছে। এখন ছুটির ঘন্টা পড়তেছে। আমার লোকটা আবার গ্যারেজে চাকরি করবে। আমরা আবার আগের মতোই হয়ে যাইব গা। কাজুরির 2 চোখ দিয়ে চিকচিক করে জল ঝরতে লাগলো। আরও জলদি জলদি রাস্তা দেখিয়ে নিয়ে যেতে লাগলো কাজুরি। আনন্দে আত্মহারা হয়ে গেল। এই বুঝি মেয়েটার মুখ দেখতে পাবে। চলে এলো মাটির বাড়ির দালানের সামনে। গাড়ি থামছে দেখে ইতিউতি লোকজনেরা ভিড় জমাতে শুরু করেছে। কাজুরি নামলো গাড়ি থেকে। চারদিকে একগাদা অনুসন্ধিৎস চাহনি। কেউ কথা বলার সাহস পায়নি। গাড়ির শব্দে বাসন্তী পিসি ঘর থেকে বেরিয়ে এলো। ভালো করে দেখলো কাজুরিকে। পিসির চোখেও আনন্দের ধারা। আর একরত্তিটা পিসির কোলে তখনও কিছু না বুঝে এদিক ওদিক চেয়ে চেয়ে খেলে যাচ্ছে হাতে একটা পুতুল নিয়ে। গ্রামের মেলা থেকে কাজুরি কিনে দিয়েছিল। পুতুলটা চোখগুলোও যেন কাজুরি ফিরে আসতে চিকচিক করছে। সারা গ্রামের লোক প্রত্যক্ষ করল মায়ের কোলে ফিরে পাওয়া শিশুর শৈশব। আর মেয়েটা মায়ের দিকে অবাক হয়ে তাকিয়ে। মনে মনে ভাবে কাজুরি, কিন্তু সেই মানুষটা কোথায়? সে ছাড়া পেয়ে গেছে বলল কাকাবাবু। তাহলে কি পায়নি ছুটি? এইসব ভাবতে ভাবতে কাজুরি ভুলেই গেছে যে গাড়িতে কাকাবাবু তখনও বসে আছেন। ডেকে নিয়ে ঘরে বসানো হয়নি। তারপর কাকাবাবুকে ডেকে ঘরে নিয়ে গেল ওরা। টিমটিমে আলোতে বাসন্তী পিসি, কাজুরি আর দুধের শিশুটা। এভাবেই মিনিট খানেক কাটার পর কাজুরি সাহস করে বাসন্তী পিসিকে বরের কথা জিজ্ঞাসা করল। কই গেছে গো পিসি বরটা? সে তো সাড়া পেয়েছে শুনছি। হ, এইবার আইয়া পড়ব হয়তো। খবর দিতে গেছে পাশের ঘরে দিলু কাকা। সেই তো ওকে সারিয়ে আনছে পুলিশের কাছ থেকে। আচ্ছা, এই কদিন যে কিভাবে কাটছে সব কমু। পিসি, ইনি হলেন কাকাবাবু। সব ঘটনা বলুম তোমারে। ওই অমলেশ আর বিপুলদা বাবু আমারে লইয়া। বাসন্তী পিসি এক প্রকার জোর করে থামিয়া দিল কাজটিকে। জানোস, তুই চইলে যাবার পরদিনই আমরা জানতে পারছি তুই ওদের সাথে বেরিয়েছিলিস। দোকানদার চান্দু কাকা সবাইকে বলছে সে নাকি তোদের ট্রেনে উঠতে দেখছে সকালে। তারপর ডাকতে পারে নাই, ট্রেন ছাড়ান দিয়েছিল। তারপর গোটা 2 দিন পর চন্দনও ফিরে আইসা বিপুলদা বাবুকে সব জিগানোর লইগা ওনার বাড়ি গেছিল গা। আচ্ছা, তোমরা কি সব জানো? না না, শুন না। তারপরেই তো মিলটা খুলছে আর চন্দনও গ্যারেজে কাজে লাগিয়ে গেছে। কিন্তু কথা হলো গিয়া কি গো পিসি, আমরা তো ভাবছিলাম তুই আর ফিরেই আসবি না। আচ্ছা, তাই নাকি? কেমনে ভাবলে এ কথা? কেন ভাবলে? ভাবতেছিলে মইরা যামু? উফ, শোন না, তার 2 দিন পরেই তো একদিন বিপুলদা বাবু আর একদিন অমলেশদা বাবুর লাশ পাওয়া গেছে ওই মিলের গুদাম ঘরখানার পেছন থেকে। ও মা, কও কি? কেন? কে মারল? ভয়ে কাজুরির চোখ কপালে। কাকাবাবুও সব শুনে চললেন। হ্যাঁ রে কাজরি, তা তো কেউ জানে না। কে বা কারা যেন সাইকেলের ভাঙা রড দিয়া পরপর 2 দিন দুজনার মাথা থেঁতলে দিছে আর কানের দফা রফা কইরা দিছে। সারদিকে রক্ত ভাইসা গেছে গা। তার 2 দিন পর পুলিশ আইসে জানোস। মিলের লোকজন সব ভয়ে কাঁটা। গ্যারেজ সাইকেল রাখনের সময় চন্দনকে সবাই গল্প করে তো, ওর থেকে সব শুনিস। কও কি পিসি? হরে, তারপর থেকে তো গ্রামে গ্রামে পুলিশে পুলিশে ছয়লাভ। এইসব কথা বলতে বলতে অন্ধকার নেমে এলো ঝুপ করে। পুলিশের বাঁশি আর টহলেও নজরে এলো এরিয়ার ডমিনেশন। এদিকে হঠাৎ খবর পেয়ে 1 হাঁড়ি মিষ্টি আর বাজার থেকে চন্দন খামড়ি ঘরে এসে ঢুকলো। কাকাবাবুর সাথে পরিচয় হওয়াতে মিষ্টিমুখ শুরু হলো। গ্রামের খাঁটি দুধের মিষ্টি, আহা সে কি স্বাদ! মাখা সন্দেশ আর সরভাজা, যেন অমৃত। কাকাবাবু দেখলেন তারই হাত ধরে একটা ভেসে যাওয়া পরিবারের মুখে কিভাবে হাসি ফুটে উঠল। আর স্টেশন মাস্টার মশাইয়ের চোখে মুখে এক চরম প্রশান্তির অভিব্যক্তি। সর্বশক্তিমান হয়তো অন্তরালে বসে একটু মিষ্টি করে হাসলেন। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন।
আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।